গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ও সংবিধান সংস্কার নিয়ে বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। এতে অংশ নেন বিশিষ্টজনেরা। ৭১ সালকে ২০২৪ সালের সাথে মিলিয়ে ফেলা যাবে না জানিয়ে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও কিছু ক্ষেত্রে চাওয়া পাওয়া বিঘ্নিত হচ্ছে। বিশেষভাবে দৃষ্টি দিতে বলবো অন্তর্বর্তী সরকার এবং তাদের সাথে সম্পর্কিত ছাত্র সংগঠন ও অন্যান্য সংগঠনকে, যে আওয়ামী লীগের লোক পরিচয় পাওয়ার পরে তাদের উপর হামলা করলে এটা আওয়ামী লীগের পতন হবে না, আওয়ামী লীগের পরাজয় হবে না, এইটাতে আওয়ামী লীগের পুনরুত্থানের সম্ভাবনা বাড়বে এবং এটাতে গণ অভ্যুত্থানের যে কৃতিত্ব কিংবা গণ অভ্যুত্থানের যে শক্তি, সেই শক্তি বিরোধী তৎপরতা হবে। অনুষ্ঠানে নিউ ওয়েজ পত্রিকার সম্পাদক নুরুল কবির বলেন, জনগণের বাক স্বাধীনতা নিশ্চিত করাই সংবিধানের মূল উদ্দেশ্য হওয়া উচিত। যে আকাঙ্ক্ষার উপর ভর করে ওই অভ্যুত্থানগুলি হয়েছিল এবং যেগুলি সরকার তৎকালীন সরকারকে উৎখাত করেছিল, সেই আকাঙ্ক্ষা কিন্তু বাস্তবায়ন করা যায় নাই। কেন যায় নাই? এটা আমার শেষ কথা। এখানে আপনার যত ভালো ভালো কথা বলেন, এর চাইতে খারাপ কিংবা এর চাইতে ভালো অনেক কিতাবের মধ্যে পাবেন। বাস্তবায়ন করতে পারবেন কিনা নির্ভর করে আপনার পলিটিক্যাল মোবিলাইজেশনের ক্ষমতা কি। রাজনৈতিক দলগুলোর সংস্কার, সংবিধান ও ভোটের অধিকার নিশ্চিত করায় জোর দেন অধ্যাপক সলিমুল্লাহ খান। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা জরুরি। সংবিধান হবে এমন দলিল যেটা যে কোনো নাগরিক বুঝতে পারবে, সেটাও গণতন্ত্রের আরেকটা অপরিহার্য অঙ্গ। সেই জন্য বলছি, এখন সংস্কারের নানা দিক আছে। আপনি যদি একটা জায়গায় সঠিক সংস্কার করতে পারেন যে মানুষ তার ভোট দিতে পারবে, শুধু আমি এটা বলে শেষ করব, রাজনৈতিক দল গঠনের অধিকার এবং রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র যদি প্রতিষ্ঠা না করেন, আপনি রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। আলোচনায় পরস্পর বিরোধী আইন বাতিল করে সংবিধানকে সহজ করে তৈরির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিজ গ্রাম ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন বিএনপি মহাসচিব। বুধবার তাঁতিপাড়ায় নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মন্তব্য করেন, বাংলাদেশের বর্তমান অর্জনকে কতিপয় ব্যক্তি নষ্টের চেষ্টা করছে, এজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। ফ্যাসিবাদের তিনি প্রধান হোতা, তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, যেটা আমাদেরকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। এদিকে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী ওলামা দলের এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দাবি করেন, বর্তমান সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র হচ্ছে। বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে আর আওয়ামী প্রেতাত্মারা এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে, সেটা তো হতে পারে না। আমরা তো আপনাদেরকে সমর্থন দিয়ে এসেছি, সমর্থন এখনো আছে, থাকবে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন না দিবেন। কিন্তু এমন একটি পথে আপনারা এগোবেন না যেটা জনগণ আপনাদেরকে আবার প্রত্যাখ্যান শুরু করতে পারে। এছাড়া নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো ইস্যুতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন রুহুল কবির রিজভী। যে ছবিটা নামানো হয়েছে সেটা হচ্ছে ওই শেখ হাসিনার আইনের বলে যে আইন করেছে, সেই আইনকে ডিফাই করে এটা করা হয়েছে। তো ফ্যাসিবাদের আইন তো ডিফাই করাই যায়, ফ্যাসিবাদের আইন আমরা মানব না। অফিস আদালত যেখানেই আছে সেটাই আমরা প্রতিহত করব। দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি সবসময় রাজপথে থাকতে প্রস্তুত বলেও জানান দলটির নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলবায়ু ঝুঁকি কমাতে ও কার্বন নিঃসরণ শূন্যে নামাতে মানুষের জীবনযাত্রা বদলানোর আহ্বান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের। আজারবাইজানে COP29-এ ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে বক্তব্যে তিনি ৩-0 ধারণা দেন। এ সময় কার্বন নিঃসরণ কমাতে অতিরিক্ত মুনাফার ব্যবসা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। ৯০টিরও বেশি দেশের সরকার প্রধান অংশ নিয়েছে জলবায়ু বিষয়ক সম্মেলন COP29-এ। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এই সম্মেলনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ড লিডার ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিশ্ব নেতারা। সেখানে জলবায়ু উন্নয়নে বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। বলেন, মানুষের জীবনযাত্রা বদলানোর মাধ্যমে জলবায়ু ঝুঁকি কমানো সম্ভব। এতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জলবায়ুর তীব্রতা বাড়ছে, এই দুর্যোগকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। জলবায়ু ঝুঁকি কমাতে ও কার্বন নিঃসরণ শূন্যে নামাতে আমাদের জীবনযাত্রা বদলাতে হবে। কার্বন নিঃসরণ কমাতে এরই মধ্যে তরুণ শক্তি কাজ করছে, তাদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে। অতি মুনাফা না করে কার্বন নিঃসরণ হয় এমন ব্যবসা থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন ডক্টর ইউনূস। জলবায়ুর দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে আমাদের একটি নতুন সংস্কৃতি তৈরি করতে হবে, যে সংস্কৃতিতে অতি মুনাফা থাকবে না। নতুন সভ্যতা করতে প্রতিটি তরুণ এই ৩ শূন্যের নীতিতে বেড়ে উঠবে: শূন্য কার্বন নিঃসরণ, সম্পদের শূন্য পুঞ্জীভূতকরণ ও শূন্য বেকারত্ব। এর আগে সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ আঞ্চলিক সরবরাহের জন্য দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান জানান তিনি। শেখ হাসিনা সরকার পতনের পর সারা দেশে পুলিশ বাহিনী কার্যত অনুপস্থিত থাকায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়। চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন অপরাধের মাত্রা বেড়ে যায়। এমন পরিস্থিতিতে সারা দেশে মাঠে নামে বাংলাদেশ সেনাবাহিনী সহ সামরিক বাহিনীর সদস্যরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কাজ শুরু করেন বাহিনীর সদস্যরা। গত ৩ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে বুধবার এক সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী। জানানো হয়, এই পর্যন্ত দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৬০০রও বেশি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বাহিনীর সদস্যরা। এ মুহূর্তে দেশের ৬২টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা, গণমাধ্যম এবং স্থানীয় জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি অস্ত্র ও মাদকের বিরুদ্ধে অভিযান ও সংঘবদ্ধ অপরাধীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। বিশেষ ক্ষমতা কার্যকরীর প্রয়োগের কারণেই ইতিমধ্যেই বেশ কিছু সংকটপূর্ণ পরিস্থিতি, যেমন চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করা, শিল্পাঞ্চলের বিশৃঙ্খলা, রাস্তা অবরোধ ইত্যাদি নিয়ন্ত্রণ সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব হয়েছে। সেনাবাহিনী কতদিন মাঠে অবস্থান করবে এমন প্রশ্নের জবাবে জানানো হয়, অন্তর্বর্তী সরকার যতদিন চাইবে সেনাবাহিনী ততদিন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কর্মকাণ্ড পরিচালনা করবে। সরকার এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মালয়েশিয়া বাংলাদেশের বড় শ্রমবাজার। সৌদি আরবের পর গত ১.৫ বছর সবচেয়ে বেশি কর্মী গেছে মালয়েশিয়ায়, যা ৫ লাখের মতো। গত ১৫ বছরে ৩ দফায় মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়। প্রতিবারে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট গঠনের বিষয়টি সামনে আসে। সিন্ডিকেটের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠলেও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, মালয়েশিয়া ১৫টি দেশ থেকে কর্মী নেয়, অথচ একমাত্র বাংলাদেশের ক্ষেত্রেই সিন্ডিকেটের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচার ও শ্রমিক পাচারের অভিযোগ ওঠে। যারা অপকর্মটা করেছে তাদের কারণে কিন্তু মালয়েশিয়ান সরকারের সুনাম নষ্ট হয়েছে, বাংলাদেশের সুনাম নষ্ট হয়েছে। কিন্তু মালয়েশিয়াতে আপনাদের পার হেড $১,৫০০ থেকে $২,০০০ করে ওদেরকে দিতে হয়েছে। এই টাকাটা কি বাংলাদেশ থেকে গিয়েছে? এই টাকাটা কোত্থেকে গেল? এটা কি হুন্ডি হয় না? এটা কি মালিয়ান লন্ড্রি হয় নাই? হাজার হাজার কোটি টাকা এই সেক্টর থেকে লুটপাট হয়েছে। কারা করেছে? ওই স্বৈরাচারী সরকারের সহযোগী যারা ছিল তারা। যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় শাস্তি প্রদান করা হোক। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আর যেন কোনো সিন্ডিকেট না হয় এ বিষয়ে দুই দেশের সরকারকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে রামরু। দেশের সবচেয়ে বড় একটা সেক্টর এটা, অতীতে ধুকে ধুকে এটাকে নিঃশেষ করা হয়েছে। আপনারাই বলেন এখন আপনাদের এটা রাজনৈতিক পুঁজি এখন নতুন আগের সরকারের বিরুদ্ধে। তাই যদি হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চিত করুন যে আপনারা এই অপশক্তি যারা এটা একেবারে সেই ধুকে ধুকে নিশ্চিন্ন করার জন্য যারা করেছে সেই পথে আপনারা হাঁটবেন না। সেমিনারে বক্তারা শ্রমবাজার নিয়ে সংস্কার কমিশন গঠনের আহ্বান জানান। আবার ওই সিন্ডিকেটের মধ্যেই তারা ঢুকে গেল। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।